আসসালামু আলাইকুম, এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি ফাতিহা শাফি। ঢাকার গুরুত্বপূর্ণ দুটি স্থানে সড়ক অবরোধ করে বিক্ষোভের কারণে যানজটে স্থবির হয়ে পড়েছে গোটা রাজধানী। থমকে আছে রাজধানীর বিভিন্ন সড়ক, এতে চরম ভোগান্তিতে পড়েছে নগরবাসী। প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে লং মার্চে বাধার মুখে কাকরাইলে বসে গতকাল থেকে টানা আন্দোলন করছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। অন্যদিকে গুলিস্তানে নগর ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন ইশরাক সমর্থকরা। এতে যানজটে স্থবির হয়ে পড়েছে ঢাকার গুরুত্বপূর্ণ বিভিন্ন সড়ক। কাকরাইল সড়কে যান চলাচল বন্ধ গতকাল থেকেই, আজও সকাল থেকে অবস্থানে নিয়েছেন আন্দোলনকারীরা। ফলে রাজধানীর বিভিন্ন পয়েন্টে ছড়িয়ে পড়েছে যানজট। মৎস্য ভবন থেকে কাকরাইলের দিকে যাওয়ার সড়কে ব্যারিকেড দিয়ে বন্ধ করে দিয়েছেন শিক্ষার্থীরা। ফলে এই পথেও যান চলাচল বন্ধ। কাকরাইল মোড়ে দাঁড়িয়ে নানা স্লোগান দিয়ে আন্দোলন করছেন শিক্ষার্থীরা। দর্শক, এই মুহূর্তে সেখানে আছেন আমাদের সহকর্মী মনির হোসেন তপু। সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। তপু, আমাকে শুনতে পারছেন আশা করছি। আমরা ইতোমধ্যে জেনেছি গতরাতে 3 দফা দাবি নিয়ে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে লং মার্চে বাধার মুখে কাকরাইলে বসে টানা আন্দোলন করছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এখন কি অবস্থা সেখানে, আর শিক্ষার্থীদের আন্দোলনে সর্বশেষ কি খবর আছে আপনার কাছে? ধন্যবাদ ফাতিহা শাফি। আপনাকে জানিয়ে রাখি যে গতকাল দুপুরের পর থেকে শিক্ষার্থীরা যে আন্দোলনে 3 দফা দাবিতে যে লং মার্চ টু যমুনা যে কর্মসূচি পালন করছেন, সেই কর্মসূচিতে এখন পর্যন্ত কোনো ধরনের সিদ্ধান্ত আসেনি। তারা বলছেন যে তাদের 3 দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা রাজপথে থাকবেন। তারা রোদ বৃষ্টি উপেক্ষা করে, আমরা দেখছি এখানে অসংখ্য শিক্ষার্থী এই কাকরাইল মোড়ে এখানে অবস্থান করছেন। তাদের সাথে একতা জানিয়েছেন তাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক, তারা এখানে উপস্থিত রয়েছেন। একই সাথে বিভিন্ন কর্মকর্তা কর্মচারীরাও আমরা দেখেছি এখানে আছেন। তবে তারা শিক্ষার্থীরা যেটি বারবার বলার চেষ্টা করছেন যে তাদের যে 3 দফা দাবি রয়েছে, সেই দাবি অত্যন্ত যৌক্তিক দাবি। সেই দাবি নিয়ে তারা কোনো ধরনের হেলাফেলা চাচ্ছেন না এবং আগামী যে বাজেট ঘোষণা করা হবে, সেই বাজেটে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের জন্য পর্যাপ্ত বরাদ্দ থাকতে হবে। এবং তারা যেটি বলছেন যে অন্যান্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাথে এই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বাজেটের যাতে কোনো ধরনের বৈষম্য সৃষ্টি না হয় এবং তারা তাদের যে আবাসন সমস্যা রয়েছে দীর্ঘদিনের, সেই আবাসন সমস্যা দ্রুত সমাধান চান। কেননা তারা বলছেন যে আগামী কয়েক মাস পরে তাদের যে 20 বছর পূর্তি হবে, সেই পূর্তিতে তারা খালি হাতে ফিরতে চাচ্ছেন না। তারা চাচ্ছেন যে তাদের যে যৌক্তিক যে দাবি রয়েছে, সেই দাবি তারা অতি দ্রুত সরকারের পক্ষ থেকে বাস্তবায়নের জন্য উদ্যোগ নেওয়া হবে। এবং গতকালকে যে তারা যে 3 দফা দাবির সাথে তারা আরেকটি বিষয় যেটি জানাচ্ছেন যে তাদের উপর যে টিয়ার শেল এবং সাউন্ড গ্রেনেড যে নিক্ষেপ করা হয়েছে, সেই পুলিশ সদস্য বা আইনশৃঙ্খলা যারা সদস্য রয়েছেন তাদের বিচারের আওতায় আনতে হবে। এবং গতকালকে যে একটি অনাকাঙ্ক্ষিত ব্রিফিংয়ের সময় রাত 10:30 দিকে যে অনাকাঙ্ক্ষিত যে ঘটনা ঘটেছে, সেই অনাকাঙ্ক্ষিত ঘটনারও সুষ্ঠু তদন্ত তারা দাবি করছেন। এবং তারা বারবার বলার চেষ্টা করছেন, এটি শিক্ষকদের সাথে, কয়েকজন শিক্ষকের সাথে কথা বলেছি, যেটি বলার চেষ্টা করা হয়েছে যে টার্গেট করে বা উদ্দেশ্য প্রণোদিতভাবে তারা এই বোতল নিক্ষেপের যে ঘটনাটি সেটি ঘটেনি এবং সেজন্য তারা যে অনাকাঙ্ক্ষিত যে ঘটনা ঘটেছে তার জন্য দুঃখ প্রকাশ করেছেন। এখানে যারা আন্দোলনে অংশ নিয়েছেন শিক্ষক, এরকম একজন আমাদেরকে জানিয়েছেন। এবং শিক্ষক থেকে শুরু করে এখানে যারা আন্দোলনরত যারা শিক্ষার্থী যারা রয়েছেন, তারা বারবার যেটি বলার চেষ্টা করছেন যে তাদের যে 3 দফা দাবি রয়েছে, সেই দাবি যতক্ষণ পর্যন্ত আদায় না হবে তারা এই রাজপথ ছেড়ে যাবেন না। তারা এখানে রোদ বৃষ্টি উপেক্ষা করে তারা এই সড়কেই অবস্থান করবেন। জি ফাতিহা শাফি, এই ছিল আমার কাছে সবশেষ খবর। জি তপু, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হবার জন্য। এর আগে দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথে থাকার ঘোষণা দেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা। গতরাতে
3 দফা দাবি প্রসঙ্গে বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদের সাথে বৈঠক করেন তথ্য উপদেষ্টা। তবে তার বক্তব্যে অসন্তোষ জানান শিক্ষার্থীরা। এদিকে উপদেষ্টা মাহফুজ আলমের উপর বোতল ছোড়ার ঘটনাকে উদ্দেশ্যপ্রণোদিত উল্লেখ করে আন্দোলনকারীরা বলেন, যৌক্তিক আন্দোলনকে প্রশ্নবিদ্ধ করতে এমনটা ঘটানো হয়েছে। আরো জানাচ্ছেন মুশফিকুর রহমান। বুধবার বিকেল 5টায় 3 দফা দাবি নিয়ে প্রধান উপদেষ্টার কার্যালয় যমুনায় যায় জবি প্রতিনিধি দল। বৈঠক করেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম সহ ইউজিসির কর্মকর্তাদের সাথে। 4 ঘণ্টা ব্যাপী বৈঠক শেষে রাত 9টায় গণমাধ্যমে কথা বলতে আসেন মাহফুজ আলম। এ সময় তার ওপর বোতল ছোড়ার ঘটনা ঘটে। এরপর তথ্য উপদেষ্টা বলেন, যৌক্তিক দাবির সাথে একমত সরকার, তবে বাস্তবায়নে সময় লাগবে। এছাড়া কথায় কথায় যমুনামুখী হলে সরকার কঠোর হবে বলেও জানান তিনি। চল চল যাই যমুনায় যাই, এই রাজনীতি, এই মুভমেন্ট আমরা আর হতে দিব না। শিক্ষার্থীদের ভিতরে যারা এই কর্মকাণ্ড করেছেন তারা অনেক বড় ভুল করেছেন। তাদের ভিতরে যারা স্যাবোটেজ করার অভিপ্রায় এখানে এসেছেন, শিক্ষার্থীদের উচিত তাদেরকে শাস্তির আওতায় আনার ক্ষেত্রে সরকারকে, প্রশাসনকে সহযোগিতা করা। তবে মাহফুজের কথায় আশ্বস্ত হননি আন্দোলনকারীরা। পূর্ণাঙ্গ দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথে থাকার হুঁশিয়ারি দেন তারা। উপদেষ্টা এখানে কথা বলতে যে কে বা কারা ওনার গায়ে বোতল ছুঁড়ে মেরেছে আমরা সেটা জানি না। ছাত্রদের পক্ষ থেকে এই ঘটনার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। এখানকার সিসিটিভি ফুটেজ কালেকশন করে সংশ্লিষ্ট ওই ব্যক্তিকে আমরা খুঁজে বের করব। তথ্য উপদেষ্টার উপর বোতল ছোড়ার দায় নেবে না জবি, তবে শিক্ষার্থীদের উপর হামলার দায় সরকারকে নিতে হবে বলে জানান আন্দোলনকারীরা। আমাদের দাবি দাবা যদি নিয়মতান্ত্রিক ভাবে আদায় হতো তাহলে আমাদের এখানে আসার কোনো প্রয়োজন ছিল না এবং স্যাবোটেজের মতো কোনো ঘটনাও ঘটতো না। এই অনাকাঙ্ক্ষিত ঘটনাকে কেন্দ্র করে যখন আমাদের উপদেষ্টা মহোদয় এখান থেকে চলে যায়, তখন আমরা মনে করি যে উনি তার ব্যক্তিগত ক্ষোভকে প্রাধান্য দিয়েছেন। উপদেষ্টা মহোদয় যে ব্রিফিং করেছেন সেটি আরেকটি অস্পষ্টতা তৈরি করেছে। আমরা সকল শিক্ষার্থীদের সাথে আলোচনা করে এই সিদ্ধান্ত এসেছি, আমরা কোনোভাবে এই জায়গা ছেড়ে যাব না। পরে শান্তিপূর্ণ আন্দোলনের ঘোষণা দিয়ে কাকরাইল মোড়ে অবস্থান নেয় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। মুশফিকুর রহমান, এটিএন বাংলা, ঢাকা। সাম্য হত্যার ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি ও প্রক্টরের পদত্যাগ এবং নিরাপদ ক্যাম্পাসের দাবিতে উপাচার্যের বাসভবনের সামনে কালো ব্যাজ পরে অবস্থান কর্মসূচি পালন করছেন সাধারণ শিক্ষার্থী ও ছাত্র দলের নেতাকর্মীরা। এ সময় তারা অভিযোগ করেন, বহিরাগতরা প্রায় ক্যাম্পাসে এসে মাদক সেবন করে, নারী শিক্ষার্থীদের দিকে অশালীন দৃষ্টি দেয়। সোহরাওয়ার্দী উদ্যান সহ বিভিন্ন জায়গা মাদকের হটস্পট। এসব বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জানানোর পরও কোনো পদক্ষেপ নেয়নি বলে অভিযোগ করেন শিক্ষার্থীরা। ক্যাম্পাসে নিরাপত্তা দিতে ব্যর্থতা হওয়ায় ভিসি ও প্রক্টরের পদত্যাগ দাবি করেন ছাত্রদল নেতারা। সাম্যের মৃত্যু নিয়ে ছাত্র শিবির সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার চালাচ্ছে বলেও মন্তব্য করেন ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। নিরাপদ ক্যাম্পাস ও বিচারের দাবিতে মার্চ ফর জাস্টিসের ঘোষণা দেন তিনি। এদিকে কাল বাদ আসর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে সাম্যের আত্মার মাগফিরাত কামনা করে দোয়ার আয়োজন করবে ছাত্রদল। ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে অবিলম্বে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে শপথ পড়ানোর দাবি জানিয়েছেন তার কর্মী সমর্থকরা। নগর ভবনে দ্বিতীয় দিনের মতো অবস্থান কর্মসূচি পালনকালে এই দাবি জানান তারা। ঢাকাবাসীর ব্যানারে আন্দোলনকারীরা বলেন, নির্বাচিত মেয়র না থাকায় সেবা বঞ্চিত হচ্ছেন রাজধানী বাসিন্দারা। মিজান শাহজাহানের রিপোর্ট। দ্বিতীয় দিনেও বিভিন্ন ওয়ার্ড থেকে মিছিল নিয়ে নগর ভবনে জড়ো হতে থাকেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বাসিন্দারা। এ সময় তারা প্রশ্ন তোলেন, চট্টগ্রামে আদালতের রায় বাস্তবায়ন করা হলেও ঢাকায় কেন হচ্ছে না? নির্বাচন কমিশনের গেজেটের পরও শপথ পড়ানোর ক্ষেত্রে সময়ক্ষেপণকে রহস্যজনক বলছেন ইশরাক সমর্থকরা। স্বৈরাচার খুনি হাসিনা তার মাথা নিয়ে পালিয়েছে, কিন্তু তার পুরো বডিটা রেখে গেছে বাংলাদেশে। আমরা সন্দেহ করতেছি তারাই এই চক্রান্ত করতেছে। ইশরাক যত পর্যন্ত শপথ না নেয়, আপনারা সবাই নগর ভবন চলে আসুন। আমরা এই শপথের না দেওয়া পর্যন্ত আমরা
আন্দোলন অব্যাহত রাখবো। আমরা সরকারের বিরুদ্ধে কোনো কথা না বলে সরকারকে অনুরোধ করব তাড়াতাড়ি যেন ইশরাকের আসন ইশরাককে বুঝিয়ে দেওয়া হয়। আন্দোলনকারীরা বলেন, প্রশাসক দিয়ে মেয়রের শূন্যতা পূরণ হয় না, তাই অবিলম্বে জনতার মেয়র ইশরাক হোসেনকে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবি তাদের। মহামান্য কোর্টের রায়, এখানে ফল ছাতুরি করার কোনো কিছু নাই। 20 বছর আগেও যদি হয়তো তাও ইশরাক হোসেন সাহেব এই সিটি কর্পোরেশনের মেয়র, 20 বছর পরেও যদি হয় তাও ইশরাক হোসেন এই সিটি কর্পোরেশনের মেয়র। আমরা নাগরিক সেবা বঞ্চিত, আমরা কোনো সেবা পাইতেছি না, কারণ নির্বাচিত মেয়র ছাড়া কোনোভাবে নাগরিকদের সেবা হয় না। 2020 সালের 1 ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে বিএনপি প্রার্থী ইশরাক হোসেন আওয়ামী লীগের ফজলে নূর তাপসের কাছে পরাজিত হন। তবে এই বছর আদালত সেই নির্বাচনের ফলাফল বাতিল করে ইশরাককে বিজয়ী ঘোষণা করে। এরই মধ্যে নির্বাচন কমিশন গেজেটও প্রকাশ করেছে। এই অবস্থায় ইশরাক হোসেনকে শপথ পড়ানোর দাবিতে দুদিন ধরে আন্দোলন করছেন তার সমর্থকরা। মিজান শাহজাহান, এটিএন বাংলা, ঢাকা। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠক চলছে। রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে এই বৈঠক হচ্ছে। এতে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সভাপতিত্ব করছেন। এ সময় দেশের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, গত 9 মাসে দেশের গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করেছে। অন্তর্বর্তী সরকার কোনো সংবাদ মাধ্যম বন্ধ কিংবা সাংবাদিককে চাকরিচ্যুত করেনি, যা গত 15 বছর ফ্যাসিবাদ সরকার করেছে। তিনি বলেন, কিছু সাংবাদিক চাকরি হারাচ্ছেন, তার জন্য দায়ী সেসব প্রতিষ্ঠানের মালিকরা। তারা নিজেদের স্বার্থে ওইসব সাংবাদিককে চাকরিচ্যুত করেছেন। 266 জন সাংবাদিকদের বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে, তার জন্য বর্তমান সরকার দায়ী নয় বলে জানান প্রেস সচিব। যারা সাংবাদিকদের হয়রানি করছে তাদের বিরুদ্ধে তদন্ত চলছে উল্লেখ করে শফিকুল আলম বলেন, এ বিষয়ে ব্যবস্থা নেবে সরকার। তার মতে সাংবাদিকদের মধ্যে অর্থনৈতিকভাবে একটি পক্ষ সুবিধা নিচ্ছে, তবে বড় একটি অংশ এখনো কষ্টে জীবনযাপন করছে। সবার আগে এই জায়গাটা ঠিক করা দরকার বলে মনে করেন তিনি। জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ বলেছেন, রাষ্ট্র পুনর্গঠন শুধু কোনো দল, ব্যক্তি বা সংগঠনের বিষয় নয়, এটি জনগণের দাবি। সকালে জাতীয় সংসদের এলডি হলে বাংলাদেশ সমাজতান্ত্রিক দল বাসদের সঙ্গে সংলাপের আগে সূচনা বক্তব্যে তিনি একথা বলেন। এ সময় বাসদের সাধারণ সম্পাদক বজলুর রশিদ ফিরোজ বলেন, জুলাই গণ অভ্যুত্থানে মত প্রকাশের স্বাধীনতা এনে দিয়েছে। রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনার মাধ্যমে বিরোধের বিষয়গুলো নিরসন করা হবে, পরিবর্তনের আকাঙ্ক্ষা পূরণ হবে, এমন জাতীয় সনদ তৈরির প্রত্যাশা তার। রাজনৈতিক দলগুলোর মধ্যেও পরিবর্তন দেখতে চান এই বাসদ নেতা। একটা পরিবর্তনের আকাঙ্ক্ষা, যেমন ছিল যেমন চলছে সেইভাবে বাংলাদেশ চলতে পারে না। দেশের শাসন প্রশাসন কাঠামোর মধ্যে যেমন পরিবর্তন লাগবে, রাজনৈতিক দলগুলোর মধ্যেও তাদের রাজনৈতিক সংগ্রাম, আন্দোলন এবং কর্মকাণ্ড সেগুলো পরিচালনার ক্ষেত্রেও পরিবর্তন লাগবে। মানসিকতার ক্ষেত্রেও তাদের পরিবর্তন করতে হবে। এমন একটি ব্যবস্থা, এমন একটি রাষ্ট্র তৈরি করতে পারি যে রাষ্ট্রে সকলের সমান অধিকার থাকবে, নাগরিকের অধিকার সুনিশ্চিত হবে, যেন আমরা ভিন্ন মতকে সহ্য করতেই শুধু পারি না, সেই মতকে শ্রদ্ধাও করতে পারি, সেরকম একটি রাষ্ট্র আমরা চাই। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ 21শে অগস্ট গ্রেনেড হামলা মামলায় 49 আসামির খালাসের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা লিভ টু আপিলের পরবর্তী শুনানি 26শে মে। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন 6 বিচারপতির বেঞ্চে এই শুনানি শুরু হয়। প্রথম দিনের শুনানি শেষে 26শে মে পর্যন্ত শুনানি মুলতবি করেন সর্বোচ্চ আদালত। গত বছরের 1 ডিসেম্বর তারেক রহমান সহ সব আসামিকে খালাস দিয়ে রায় দেন হাইকোর্ট। 2018 সালের 10ই অক্টোবর এই মামলায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর ও বিএনপি নেতা আব্দুস সালাম পিন্টু সহ 19 জনকে মৃত্যুদণ্ড দেন বিচারিক আদালত। যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ 19 জনকে, আর 11 জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়। 2004 সালে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলায় নিহত হন 24 জন। ভারত পাকিস্তানের অস্ত্র বিরতির পরও দুদেশের মধ্যে উত্তেজনা কমেনি। সোমবার মোদির দেয়া ভাষণের
কড়া জবাব দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। বলেন, ভারতের যে কোনো আগ্রাসনের জবাব দিতে প্রস্তুত ইসলামাবাদ। সিন্ধু নদের পানির অধিকার রক্ষায় পাকিস্তানের সাহসী সেনাবাহিনী লড়াই করবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। আরও জানাচ্ছেন আশিকুর রহমান। টানা 87 ঘন্টা হামলা পাল্টা হামলার পর গেল 12ই মে নাটকীয়ভাবে যুদ্ধবিরতিতে রাজি হয় চিরপ্রতিদ্বন্দ্বী দুই পারমাণবিক শক্তিধর দেশ ভারত ও পাকিস্তান। তবে একের পর এক নাটকীয়তা ও বাকযুদ্ধ লেগেই আছে দেশ দুটির নেতাদের মধ্যে। গেল সোমবার রাতে যুদ্ধবিরতি নিয়ে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পাকিস্তানের অনুরোধে ভারত প্রত্যাঘাত স্থগিত রেখেছে বলে দাবি করেন। তবে সন্ত্রাসবাদে পাকিস্তানের মদদ বন্ধ না হলে ভবিষ্যতে আবার উপযুক্ত জবাব দেয়া হবে। हम पाकिस्तान के हर कदम को इस कसौटी पर मापेंगे कि वो क्या रवैया अपना। পরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভাষণকে উস্কানিমূলক ও বিভ্রান্তিকর বলে প্রত্যাখ্যান করে পাকিস্তান। প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ পাকিস্তান সেনাবাহিনী ভারতের অহংকার মাটিতে মিশিয়ে দিয়েছে বলে মন্তব্য করেন। হুঁশিয়ারি দেন, যে কোনো হামলার জবাব দেওয়ার জন্য প্রস্তুত পাকিস্তান। পাকিস্তান যুদ্ধের জন্য প্রস্তুত, আবার শান্তির জন্য। ভারত কি চায় তা সিদ্ধান্ত তাদের। ভারত যদি সিন্ধু নদে পানির প্রবাহ বন্ধ করে দেয় সেটা হবে পাকিস্তানের জন্য রেড লাইন। পানির অধিকার রক্ষায় পাকিস্তানের সাহসী সেনাবাহিনী লড়াই করবে। শেহবাজ শরীফ আরো বলেন, পাকিস্তান প্রচলিত যুদ্ধ কৌশলে অনেক পিছিয়ে, কিন্তু ভারত যেভাবে যুদ্ধ করছে তা প্রমাণ করে দিয়েছে যে পাকিস্তান শুধু প্রচলিত যুদ্ধেই নয়, প্রযুক্তিগত দিক থেকেও সমানভাবে প্রস্তুত। এবারের সংঘাতে পাকিস্তানের চেয়ে ভারতের ক্ষতি 22 গুণ বেশি বলেও দাবি করেন তিনি। আশিকুর রহমান, এটিএন বাংলা। গাজা ও লেবাননে মুসলমানদের উপর ইসরায়েলি বাহিনীর বর্বরতা বন্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে জোরালো পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি। রাজধানী দোহায় রাষ্ট্রীয় নৈশভোজে গাজায় শান্তি প্রতিষ্ঠায় আমেরিকাকে ইসরায়েলের উপর চাপ প্রয়োগের আহ্বান জানান তিনি। তবে গাজা ইস্যু এড়িয়ে ইরানের পরমাণু কর্মসূচি বন্ধে কাতারের সহায়তা চেয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিস্তারিত শরীফুল ইসলামের প্রতিবেদনে। 4 দিনের মধ্যপ্রাচ্য সফরের তৃতীয় দিনে বুধবার কাতারে যান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রিয়াদ থেকে কাতারের রাজধানী দোহায় পৌঁছালে তাকে দেয়া হয় উষ্ণ অভ্যর্থনা। উপসাগরীয় অঞ্চলের তেল গ্যাস সমৃদ্ধ দেশটিতে বর্ণিল সংবর্ধনায় সিক্ত হন আলোচিত এই মার্কিন প্রেসিডেন্ট। কাতারের রাজধানী দোহার নিকটবর্তী বিলাসবহুল লুসাইল প্রাসাদ দেখে নিজের মুগ্ধতা প্রকাশ করেন মার্কিন এই ধনকুবের। এ সময় কাতারের আমির ও তার স্ত্রী রাজকীয় নৈশভোজে আমন্ত্রণ জানান ডোনাল্ড ট্রাম্পকে। পরে সেখানে মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে বসেন শেখ তামিম বিন হামাদ আল থানি। এ সময় কাতারের আমির বলেন, ইসরায়েল ফিলিস্তিনি মুসলমানদের নৃশংসভাবে হত্যা করছে। কাতার গাজায় যুদ্ধবন্ধে মধ্যস্থতা করছে, কিন্তু ইসরায়েল তা বারবার লঙ্ঘন করেছে। এই অঞ্চলে শান্তি প্রতিষ্ঠায় যুক্তরাষ্ট্রকে জোরালো ভূমিকা রাখার আহ্বান জানান তিনি। যুদ্ধ নয়, আমরা শান্তি চাই। গাজায় যুদ্ধবিরতির জন্য আমাদের কূটনীতিকরা প্রাণপণ চেষ্টা করে যাচ্ছে। ইসরায়েল নিষ্পাপ শিশু ও নারীকে হত্যা করছে। এই নৃশংসতা বন্ধ হওয়া প্রয়োজন। ফিলিস্তিনের পশ্চিম তীর, ইয়েমেন ও লেবাননে শান্তি ফেরাতে আপনাকে উদ্যোগ নিতে হবে। তবে গাজা ইস্যুতে কোনো মন্তব্য না করে ইরানের পরমাণু নিয়ে আমেরিকার উদ্বেগের কথা তুলে ধরেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মধ্যপ্রাচ্যের অন্যতম সামরিক শক্তিধর দেশটির দ্রুত অগ্রসরমান পরমাণু কর্মসূচি বন্ধে যুক্তরাষ্ট্রের সাথে একটি চুক্তিতে রাজি করাতে কাতারের সাহায্য চান রিপাবলিকান এই নেতা। ইরানের পরমাণু কর্মসূচি থামাতে আপনারা নিবিড়ভাবে সহযোগিতা করছেন। এ নিয়ে আমরা দ্রুত ইরানের সাথে একটি চুক্তিতে পৌঁছাতে চাই। এজন্য 2টি পথ আছে, তবে আমরা অহিংস উপায়ে নয়, বন্ধুত্বপূর্ণ পথে হাঁটতে চাই। আশা করি ইরানের নেতারা তা বুঝতে পারছেন। এর আগে বুধবার সৌদি আরবের রাজধানী রিয়াদে ডোনাল্ড ট্রাম্প ও সিরিয়ার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট আহমেদ আল শারার মধ্যে ঐতিহাসিক বৈঠক হয়। এ সময় সিরিয়ার উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়ে দেশটিতে নতুন দিনের সূচনার প্রতিশ্রুতি দেন মার্কিন প্রেসিডেন্ট।
যদিও যুক্তরাষ্ট্রের মদদেই সিরিয়ায় বাশার সরকারের পতনের পর বর্তমান অন্তর্বর্তী সরকার চলছে তাদের ইশারাতেই। শরীফুল ইসলাম, এটিএন বাংলা। এনবিআর বিলুপ্ত করে জারিকৃত অধ্যাদেশ বাতিলের দাবিতে দ্বিতীয় দিনের মতো কলম বিরতি কর্মসূচি পালন করছেন কাস্টমস, ভ্যাট ও ট্যাক্স বিভাগের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীরা। একই সাথে সারা দেশেও চলছে কর্মবিরতি। সকাল 10টা থেকে শুরু হওয়া কর্মবিরতি চলবে বিকেল 3টা পর্যন্ত। এদিকে রাজস্ব ভবনের সামনে আওয়ামী ফ্যাসিস্টদের সহযোগীদের অপসারণ ও গ্রেফতারের দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে ফ্যাসিবাদ বিরোধী জনতা। বিড়ি শিল্পে শুল্ক না বাড়ানো এবং অগ্রিম আয়কর প্রত্যাহারের দাবিতে রংপুরে মানববন্ধন করেছে বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশন। দুপুরে রংপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের সড়কে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়। মানববন্ধন চলাকালে সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সভাপতি আমিন উদ্দিন বিএসসি, সহসভাপতি নাজিম উদ্দিন, সাধারণ সম্পাদক হারিক হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল গফুর ও বিড়ি শ্রমিক ফেডারেশনের রংপুর অঞ্চলের সাধারণ সম্পাদক আব্দুল হাসানাত লাবলু। বৃহত্তর রংপুরের 5 জেলার বিপুল সংখ্যক পুরুষ ও নারী বিড়ি শ্রমিক মানববন্ধন কর্মসূচিতে অংশ নেন। পরে জেলা প্রশাসনের কাছে 7 দফা দাবি সম্বলিত একটি স্মারকলিপি দেওয়া হয়। আমাদের দাবি হচ্ছে যে বিড়ি শিল্প সুরক্ষা আইন করতে হবে এবং যারা অবৈধ ব্যবসা করে বিড়ির সেই বিড়ি বন্ধ করতে হবে। বিড়ি শ্রমিকদের জীবনমান উন্নয়নের জন্য প্রতি হাজার বিড়ির উৎপাদন মজুরি 110 টাকা নির্ধারণ করার জন্য নিম্নতম মজুরি বোর্ডের চেয়ারম্যানের কাছে আবেদন জানাই। ফ্যাসিস্ট সরকারের নীতির কারণে আজকে বিড়ি শিল্প আজকে ধ্বংস, এদেরকে উৎখাত করতে হবে দালাল সহ। আমরা চাই আমাদের শ্রমিকদের অধিকার বাস্তবায়ন করার জন্য। এবারে আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। মেহেরপুরে বিএডিসির সরবরাহ করা গম বীজে ফলন বিপর্যয় দেখা দিয়েছে। কৃষকদের অভিযোগ, বিভিন্ন জাত মিশ্রণের কারণে বীজে মিলছে না কাঙ্ক্ষিত ফলন। এ বিষয়ে বিএডিসি বরাবর কারণ দর্শানোর নোটিশ দেওয়া হলেও বদলায়নি চিত্র। তবে অভিযোগ অস্বীকার করেছেন বিএডিসি কর্তৃপক্ষ। মেহেরপুর প্রতিনিধি উম্মে ফাতেমা রোজিনার পাঠানো রিপোর্ট জানাচ্ছেন ফারহিন ইসলাম টুম্পা। চলতি মৌসুমে মেহেরপুরে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন বিএডিসির প্রণোদনার আওতায় 11,000 কৃষক পান গম বীজ। এ বীজ দিয়ে চাষ করে বিপাকে তারা। এতে ফলন বিপর্যয়ের মুখে পড়েছেন বিএডিসির গম বীজ কেনা কৃষকরা। এত পার্সেন্ট মিশ্রণ ছাঁটাই বাছাই করতে গেলে গম সবই নষ্ট হয়ে যাবে। একটা ছোট একটা বড় বিভিন্ন রকমের গমের ভেতরে আছে। ভুইয়ে এসে দেখছি 5 তালা গম, এই একতলা মাজরা, এই একতলা, এইটা হলো সবচেয়ে বড়, এইটা হলো অরিজিনাল 33 গম, তার ভেতরে পাশে জব 30 গম বলি বীজ দিল দিয়ে আপনার আমি দেখতাম তখন শীষ বরণ আগে কিছু বুঝতে পারিনি, এখন শীষ বরণ পর দেখছি আপনার এ দেখেন একটা জাত, এ একটা জাত, এ একটা জাত। বিএডিসি গমের চাষ করি আপনার ওই 32 ফলন কম আসবে গমে। আমার বিএডিসি যে কর্মকর্তা বা কর্মচারী আছে তারা তেমন মাঠ পরিদর্শন করে না। বিএডিসি কোনো ভরসা নাই, তো মাল দিচ্ছে আমরা ঠকছি। তো গেল বছর গম বীজে বিভিন্ন জাত মিশ্রণের অভিযোগে মেহেরপুর বিএডিসিকে ব্যাখ্যা চেয়ে চিঠি দেয় জেলা মহাব্যবস্থাপক দপ্তর। তবে বদলায়নি চিত্র। বীজ তৈরিতে ত্রুটির কারণেই ফলনী বিপর্যয় হচ্ছে বলে মনে করেন কৃষি বিশেষজ্ঞরা। এখানে সমস্যা যেটা হচ্ছে আপনার ব্রিডার বীজ হলো সিলেকশন করা উচিত। মোটামুটি আপনার 5-6 বছর পরে সেটাকে আবার সিলেকশন করে গবেষণাগার থেকে আবার নতুন করে দেওয়া উচিত, কিন্তু সেটা সম্ভবত করা হয়নি আমাদের। এবং ওখানে আপনার সেগ্রিগেশন ঘটছে। সেগ্রিগেশন যেটা ঘটে আপনার হচ্ছে হলো ফাদার মাদার, ওর যে বাবা মা আসতে বাবা মার যে বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্য আংশিক চলে আসছে। বিএডিসি প্রসেসিং বিভাগ ভেজাল গম বীজ সরবরাহের দায় চাপিয়েছে কন্ট্রাক্ট গুয়ার্স বা ঠিকাদারি বিভাগের ওপর। তবে এ নিয়ে ক্যামেরার সামনে কথা বলতে নারাজ তারা। আপনি কি কিছু বলবেন না? কেন? এবার মেহেরপুর জেলায় 56,029 মেট্রিক টন গম উৎপাদনের লক্ষ্যমাত্রা সামনে রেখে আবাদ হয়েছে 13,030 হেক্টর জমিতে। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা।
ডিজিটাল প্রযুক্তি সম্পর্কে প্রতিবন্ধী ব্যক্তিদের সচেতন করতে পালিত হচ্ছে গ্লোবাল অ্যাক্সেসিবিলিটি অ্যাওয়ারনেস ডে 2025। অনুষ্ঠানে প্রতিবন্ধী সহায়ক প্রযুক্তির উদ্ভাবন ও যোগ্যতার ভিত্তিতে প্রতিবন্ধীদের কর্মসংস্থানের দাবি জানান বক্তারা। সকালে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডার অডিটোরিয়ামে আয়োজিত আলোচনা সভায় একথা বলেন তারা। সমাজের প্রতিবন্ধী ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে চরাঞ্চলে ফ্রেন্ডশিপ এনজিও কাজ করে যাচ্ছে বলেও জানান সংস্থাটির সিনিয়র পরিচালক আয়েশা তাসিন খান। এখন থাকছে খেলার খবর। এসি মিলানকে 1-0 গোলে হারিয়ে ইতিহাস গড়ল বোলোনিয়া। কোপা ইটালিয়ার ফাইনালে এসি মিলানকে হারিয়ে 51 বছর পর বড় কোনো শিরোপা জিতল তারা। রোমের অলিম্পিকো স্টেডিয়ামে খেলার 53 মিনিটে সুইস ফরোয়ার্ড ড্যান নডোয়া একমাত্র গোলটি করেন। তার ইতিহাস গড়া গোলটি বোলোনিয়াকে 51 বছরের শিরোপা খরা থেকে মুক্তি দেয়। সেই সঙ্গে আগামী মৌসুমে ইউরোপা লিগে খেলার সুযোগও পেল তারা। এর আগে 1970 ও 1974 সালে কোপা ইটালিয়া চ্যাম্পিয়ন হয়েছিল বোলোনিয়া। আর এই ছিল এখনকার মতো। রইল পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। সাথে থাকার জন্য ধন্যবাদ।